মাননীয় সঞ্চালিকা অনেকটাই বলে দিয়েছেন। 1948, 1952, 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন ছিল। রফিক, বরকত, সালাম, জব্বার, এদের মধ্যে জব্বর বাড়ি ফিরে তার ভাত খাওয়ার কথা ছিল, সে ছুটে আসে। মা অপেক্ষা করেছিলেন, তার আর বাড়ি ফেরা হয়নি। ঢাকার রাজপথ রক্তে ভেসে গেল। একটাই কারণ যা পৃথিবী আগে কখনো দেখেনি, আমার মাতৃভাষা, আমার গৌরব, আমার অধিকার, আমি বাংলায় কথা বলবো। এই সাহস, এই আত্মত্যাগের ইতিহাস পৃথিবীতে বিরল। সভ্যতাকে সম্মানিত করল, ইতিহাসকে গৌরবান্বিত করল, আমাদের আগামীর পথকে পুষ্পিত করল, ফুলেল করে তুলল। ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে, সভ্যতাকে সুরভিত করতে করতে এক উদ্বেল কণ্ঠস্বর বলল, আমি বাংলায় কথা বলবো, আমি বাংলায় কথা বলার অধিকার অর্জন করেছি। এই আন্দোলন আসামেও হয়েছে। কমলা ভট্টাচার্য সহ আরো 11 জন তারা প্রাণ দিয়েছেন। মানভূমেও ভাষা আন্দোলন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন একেবারে ওখানকার রেড ইন্ডিয়ানদের ওপরে অত্যাচার করল, একটা নিষ্ঠুর নগরায়ন, রেড ইন্ডিয়ানদের ভাষা, তাদের সংস্কৃতিকে নিষ্পেষিত করলো, রক্তে ভেসে গেল। আফ্রিকাতেও হয়েছে এই আক্রমণ। ভাষা এবং সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছে সবচেয়ে হিনাস, মানে ঘৃণ্য আক্রমণ। এবং সাম্রাজ্যবাদীরা তারা কিন্তু প্রথম দিকে লুণ্ঠন করতে একটা সময়, পরবর্তীকালে তারা লুণ্ঠন করতে শুরু করলো সংস্কৃতিকে, ভাষাকে, স্বাধীন সত্তাকে, স্বাধীন চিন্তাকে। এই লুণ্ঠনটা কিন্তু ভয়ঙ্কর। তাহলে আজকের এই দিনে আমাদের তাৎপর্য কি হবে? আমরা বুকের গভীরে, আমাদের স্পন্দিত হৃদয়ের মধ্যে, আমাদের নন্দিত চেতনাতে, আমাদের সুস্নাত বোধের মধ্যে ভালোবাসা থাকবে। আমরা ভাষায় এক, আমরা ভালোবাসায় এক। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু দায়িত্ব থাকবে। আমাদের একটুখানি বিশ্লেষণ করতে হবে। জি.এন. ডেভে, তার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, তিনি ভাষাবিদ, এবং তার যা রিপোর্ট, সেই রিপোর্টে খুবই আতঙ্কের একটা ছবি ভেসে উঠল। তিনি চিহ্নিত করেছিলেন ভারতবর্ষে 700-র উপর ভাষা ছিল, তার মধ্যে 250টা ভাষা এন্ডেঞ্জার বা বিপন্ন হয়ে গেছে। তার মধ্যে গত 60 বছরে অনেকগুলি ভাষা, 100টার উপর ভাষা বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট বা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে একদিন মাতৃভাষা দিবস উদযাপন করে দু চোখ জলে ভাসিয়ে আমরা কি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো? আমাদেরকে বোধহয় আরো কঠিন শপথে আমাদের অন্বেষণকে নিয়ে যেতে হবে সেই জায়গায়। ভাষা কেন বিলুপ্ত হয়? ভাষা কেন বিলুপ্ত হয়? একটা সাধারণ জিজ্ঞাসা। কৃষি বিজ্ঞান এবং পরিবেশ নিয়ে আজকে 30-32 বছর ধরে পড়াশুনো, গবেষণা, পঠন পাঠন করাচ্ছি, শিক্ষকতা করছি। কিন্তু আমার এখন ধারণা হচ্ছে যে কৌম প্রজাতিগুলি যখন বেশি বেশি করে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অদ্ভুত দেখতে পাবেন, প্রায় 2500 ধানের প্রজাতি ছিল ভারতবর্ষে। কমতে কমতে এখন 500-600-তে নেমে এসছে। এই পশ্চিমবাংলাতে কমতে কমতে নেমে এসছে। আর তাদের নামগুলো কি ছিল জানেন? রাঁধুনি পাগল। সে চাল রান্না হলে এমনই তার সুরভিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, লোকে পাগল করে দিলে আমাকে গান গেয়ে, এত তার সৌরভ। হরিণ কাজলা এরকম করে ধানের সেই আনত হয়ে থাকে। হেমন্তের শেষ বিকেলের রোদ্দুর মেখে নেয় গালে, চোখে, মুখে, বলে আমি তো আছি। সে চলে গেছে অভিমান নিয়ে। উচ্চ ফলনশীল জাত, ক্ষুধা তাড়নার জন্য তার বিরুদ্ধে আমরা অনেকটা পাগলও হয়ে গিয়েছিলাম। 1960 থেকে আজকের এই 2000 পর্যন্ত অনেক জাতকে আমরা, ধানের জাতকে হারিয়ে। আচ্ছা বলুন তো,
আমার জন্মদিনে যদি আমার এই সুগন্ধি চালটা না থাকে, তার পায়েস না থাকে, আমার মায়ের হলুদ মাখা হাতের গন্ধ যদি না থাকে, তাহলে কি আমার জন্মদিনের মধ্যে সেই বোধটা থাকবে, সেই চেতনা থাকবে? থাকে না। হ্যাপি বা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর আমার মা আমার মাথায় সকালবেলা হাত দিয়ে বলছে, বাছা আজকে তোর জন্মদিন, এই দিনে তুই আমার কাছে এসেছিলিস, আমার গর্ভে এসেছিলিস, আমার জন্ম নিয়েছিলিস, তুই এই পৃথিবীর আলো দেখেছিলিস। তার থেকে ভালো জন্মদিন হতে পারে। আর সেখানে যদি আমার কোকোকোলা হ্যামবার্গার থাকে, বার্গার থাকে জন্মদিনে, তাহলে ওই চালটা হরিণ কাজলা থাকবে না, তুলসীভোগ থাকবে না, রাঁধুনি পাগল থাকবে না, কারণ তার পায়েস করার প্রয়োজন নেই। ওই চালটা যদি না থাকে, ওই শব্দটা থাকবে। কোনো ক্রায়োজেনিক প্রিজারভেশন দিয়ে জিন পিরামিডিং করে আমরা প্রজাতি সংরক্ষণ করতে পারবো না। আমাদের জীবন চর্যার মধ্যে, জীবন যাত্রার মধ্যে, প্রতিদিনের লালিত পালিত বোধের মধ্যে, চেতনার প্রতি নিয়ত উত্তরণের মধ্য দিয়ে, নির্মাণ বিনির্মাণের মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে সংশ্লেষিত হতে হতে আমরা প্রজাতিকে ধরে রাখি। গাছও থাকে, মানুষও থাকে, হরিণ কাজলা থাকে, সে অভিমানে চলে যায় না। সে আমার প্রতিদিনের জীবন জীবিকার মধ্যে, লালন পালনের মধ্যে থেকে যায়। কেন করবো না? আমরা কেন ছুটে যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? এখন সব অনেক দেখি ভাষার সন্ত্রাস হচ্ছে। আমি খুব ব্যথা বোধ করি। কল্যাণীতে আমারও কম দিন হলো না, দেখলাম যে একটা পরিবর্তন হচ্ছে। যে ভাষা টিভিতে লক্ষ লক্ষ মানুষ দেখছে, সেখানে সম্মানীয় ব্যক্তিদের তুই তোকারি আর উচ্চারণের অযোগ্য সব ভাষা, এবং তারা হাসছেন, হাততালিও পাচ্ছেন। এটা তো আমরা আত্মহননের পথে গেছি। আগেও হতো, কুকথা বললেনি এরকম নয়, আছে অনেক কুকথা, খারাপ কথা, মহিলাদের অসম্মান করে কথা বলেছেন, তার জন্য শাস্তি হয়েছে, নিন্দা হয়েছে। এখন বিপন্ন বোধ করি যখন ওর জন্য ঘৃণাটা নেই আমাদের মধ্যে। পবিত্র ক্রোধকে ফিরিয়ে আনতে হবে, ঘৃণাকে ফিরিয়ে আনতে হবে। ঘৃণা করুন, রাজনীতি তো পরে হবে, আগে সুস্থভাবে আমরা বেঁচে থাকি। আজকের মাতৃভাষা দিবসে এই শপথ আমাদের নিতে হবে, না হলে imposed hegemony of wrong education। কে বলেছে? নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি বললেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ভ্রান্ত শিক্ষার আধিপত্য, গ্রামসির থিওরি, হেজেমনি, সেটা রয়ে যাচ্ছে, সেটাকে আমরা তাড়াতে পারছি না। আমি ছোটবেলা থেকে কম্পিউটারে পাখি দেখি, বাবা দেখ দেখ, এটাকে কোকিল বলে, এটাকে ছাতারে পাখি বলে, আর ছাতারে পাখি বাড়ির উঠোন থেকে চলে যাচ্ছে। এই দেখ, একে রেনফল বলে, বৃষ্টিতে ভিজলে তাকে টেনে ঘরের মধ্যে। বৃষ্টিতে ভিজতে হবে, সোনালি রোদ্দুর মেখে সবুজ মাঠে দৌড়তে হবে, হরিণের মতো উদ্দাম, তবে জীবন বিকশিত হবে। টেনে এনে ডিজিটাইজড একটা জায়গার মধ্যে, পরিবেশের মধ্যে ঢুকিয়ে দিলে সে স্ট্রেসড হয়ে যাচ্ছে। এই লকডাউনের মধ্যে অন্তত আমাকে প্রায় 30টার উপরে শুধু বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শুধু বলতে হয়েছে, বাচ্চারা বাড়িতে স্ট্রেসড হয়ে পড়ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। ডিপ্রেশনে চলে যাচ্ছে কেন? তারা বিষণ্ণতায় ভুগবে কেন? কারণটা কি? কারণ তারা তো গাছ দেখেনি, তারা বৃষ্টিতে ভেজেনি। ভাষা ওখানেও আছে, ভাষা শুধু বইয়ের লিখিত অক্ষরের মধ্যে নেই। যখন গোধূলির আলো পশ্চিম দিগন্তে লুটিয়ে পড়ে, তখন পাখি বুঝতে পারে গোধূলির আলো তাকে ডাকছে, বাছা ঘরে আয়। তারা ফিরে যাচ্ছে। যখন ভোরের অনালোকিত পাপড়ি সে মুকুলিত হচ্ছে, সে পুষ্পিত হচ্ছে, ছোট ছোট পাপড়ি মেলছে, ভোরের সুস্বাদু আলো তার উপর পড়ছে, সে বলছে, এসো ভোর, এসো আমার গায়ে তুমি লুটিয়ে পড়ো। এগুলিও ভাষা, এগুলিও কমিউনিকেশন, ভাষা। এগুলোকে বুঝতে হবে। তাহলে আমাদের একটা ভুল হয়েছে, আমরা বোধহয় মানুষের ভাষা নিয়ে লড়াই, আন্দোলন, রক্ত, ঠিকই গৌরব, তার সঙ্গে সঙ্গে আরেকটা ভাষা ছিল, যে ভাষা আমরা কোনোদিন কান পেতে শোনার চেষ্টা করিনি। সে ভাষা জীবনানন্দ শুনতে পেয়েছিলেন। আমাকে সেখানে ফিরে যেতে হবে। তোমরা যেখানে সাথ চলে যাও। আরেকটা জায়গায় বলেছেন, আমি থাকবো না বলে কি চালতার ফুল শিশিরের জলে আর ভিজিবে না। আচ্ছা, কজনের বাচ্চা বাড়িতে চালতা গাছ দেখেছি বলুন তো? দেখাই আছে, খুঁজে নিতে হবে।
আমি কবিতা বইটা মুখস্থ করলাম, আমি বাংলাতে 100-র মধ্যে 99 পেয়ে গিয়ে বিনা কারণে গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিকই, কিন্তু চালদা গাছটা কোথায়, কামরাঙা কোথায়, জাফরানি মেঘ? অর্থাৎ আমাদের একটা ডিসঅ্যাসোসিয়েশন, ডিসইন্টিগ্রেশন, বিচ্ছিন্নতা। শিক্ষার সঙ্গে প্রকৃতির, প্রকৃতির সঙ্গে শিক্ষার, শিক্ষার সঙ্গে বোধের সঙ্গে পরিবার তো ভাঙছে। যৌথ পরিবার নেই, সেখানে দাদু দিদা এই শব্দগুলোই হয়তো, এই দেখ কম্পিউটারে বলে না, একে বলে গ্র্যান্ডফাদার, মানে দাদু। জানিস তো, তোর দাদু একজন ছিল, দাদু হয়তো গ্রামে কোনো একটা জায়গায় বিচ্ছিন্ন হয়ে একাকী আছেন, তাকে নিয়ে আসেন, তাকে দেখে নিন। তুমি যাও, তার কাছে ফিরে যাও, ভাষা তো ওখানে আছে। তুমি যাও কৃষকের লাঙলের ফলাতে, ওখানে এত বড় কাব্য আছে, এত অনুরণিত কাব্য আছে, তাকে খুঁজে আনো, তোমার হিমোগ্লোবিনে মিশিয়ে নাও। আজীবন সালোক সংশ্লেষ ঘটুক। কিসের সালোক সংশ্লেষ? প্রকৃতির যে জ্ঞান, প্রকৃতির যে ভাষা, আমার পরিবারের যে জ্ঞান, পরিবারের যে ভাষা, আমার বোধের যে উত্তরণ নিয়ত, তার সঙ্গে ভাষাকে মিলে ভাষা নির্মাণ থাকে, বিনির্মাণ থাকে, স্ট্রাকচারালিজম, গঠনতন্ত্র ভাষার। যা দেরিদা বলেছেন, একটা ভাষা নির্মাণ করা। এখন যেমন হচ্ছে ভাষা, দেখবেন পরিবর্তন ইত্যাদিতে এই ভাষাকে কেন্দ্র করে মানুষ ছুটে যায়। সঙ্গে সঙ্গে তার জিও পলিটিক্যাল যে ভৌগোলিক এবং রাজনৈতিক চেহারাগুলো বদলে যায়, আমরা ছুটি। তাকে বাদ দিলে হবে না। একটু আগে বলছিলেন ডিজিটাইজেশন, আমাকে আন্তর্জাতিক হতে হবে। আমার ভাষার মধ্যে তো ইংরেজি ভাষা আছে, বাংলার মধ্যে পর্তুগিজ ভাষা আছে, ফার্সি ভাষা আছে। ভাষার সংশ্লেষ করার একটা অন্তহীন প্রক্রিয়া রয়েছে, ক্ষমতা রয়েছে। তাকে যেন আমরা ছোট না করি, সে আত্মবিশ্বাস আমাদের থাকে। গেলে রব তুললে হবে না। একই সঙ্গে ভাষাকে হতে হবে জীবিকার ভাষা। এর প্রশ্নটা কিন্তু অর্থনৈতিক। 100 জন শেক্সপিয়ার গুলে খেয়ে নিল। আচ্ছা, 100 জন শেক্সপিয়ার গুলে, আমার চাকরি আছে 5টা, তাহলে 100 জন কি চাকরি পাবে? তাহলে কেন আমরা ইংলিশ মিডিয়াম, ইংরেজি মাধ্যমের পিছনে ছুটছি কেন? আমি তো একটা মেদিনীপুর জেলার 12 কিলোমিটার হেঁটে যেতাম, আসতাম, সেখান থেকে এসেছি। সামান্য কিছু শিখছি, শেখাচ্ছি, অসুবিধা তো কিছু নেই। আসলে শিক্ষা ব্যবস্থাটাকে, মাতৃভাষার যেভাবে শিক্ষা দেওয়া হয়, সেটাকে আমাদেরকে আরো উন্নত করতে হবে। আমি যখন বাংলার একজন শিক্ষক বাংলা পড়াচ্ছেন, আমি একজন শিক্ষক হিসেবে আমি চাইবো, আমারও ভালো লাগে বলতে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে ডানার রৌদ্রের গন্ধ বুঝে ফেলেছি। Like an eyelid soundless blink to the evening descends on the hill. তাহলে টমাস হার্ডি আর জীবনানন্দ তারা হাত ধরাধরি করে হাঁটেন না? আমার আলাদা করে ইংরেজির ক্লাসে মুখস্থ করে বমি করো, আলাদা করে এই তোর কবি কালকে আছে, এটা জীবনানন্দ মুখস্থ করেছিস না, সেটা বোধের মধ্যে আসে না, সেটা রোট লার্নিং হয়ে চলে যাচ্ছে, ফলে শ্রদ্ধাটাও থাকে না। আমাদের শিক্ষকদেরও একটু ক্লাসে হৃদয়কে স্পর্শ করতে হবে। নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা জীবন অবারিত মাহুত জগদললা ছায়া শুয়ে দিন ছোট ছোট জাগরণ। বাচ্চারা তাকিয়ে আছে শিক্ষকের দিকে, কাজ চলে যাচ্ছে, চাকরি দেওয়াল জানলা কিছু নেই, দূরে দিগন্তে সবুজ প্রান্তরের ওপরে গাছগাছালি পাতালির কি অমৃতময় কাব্য ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সে মিশিয়ে নিচ্ছে নিজেকে, সে সংশ্লেষিত হচ্ছে। কোথায় এই পর নম 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 সুন্দরী মম, কেন, কি লাগে এখানে? কি আমার ডিএ লাগে? আমার কি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট লাগে? না, কিচ্ছু লাগে না, শুধু লাগে বোধ আর ভালোবাসা। এই ভালোবাসাটা হারিয়ে গেলে কোনো কিছু আর থাকবে না। তাই আমাদের এই মাতৃভাষা দিবসে আমাকে একটু গভীরে যেতে হবে। আমার মাতৃভাষা নিয়ে আরো গম্ভীর, আরো বিশ্লেষণমুখী আলোচনা করা দরকার। আমরা কজন এই নদিয়া জেলায় ভাষার তথ্য লিপিবদ্ধ করেছি বলুন তো? আছেন হয়তো যারা, তা হয়তো আলোকিত হচ্ছেন না। আমি বলবো যারা সংগঠকে, খুঁজে আনুন আউলের ভাষা, বাউলের ভাষা, টানামারির লোকের ভাষা, মালদা জেলার লোকের ভাষা, মেদিনীপুরের ভাষা, তাকে তথ্যায়িত করুন। নলিনী বেরা করেছেন, মহাশয় করেছেন, এবং তিস্তাপাড়ের বৃত্তান্তে আমরা দেখেছি। এখন আরো আনতে হবে, এবং সেগুলোতে আমি যদি কৃষি সম্পর্কে প্রশিক্ষণ দিই, স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ দিই, ওই ভাষাগুলোই ব্যবহার করব। আমার ভাষা নাগরিক ভাষা। তারা মনে করে একজন এক্সপার্ট সায়েন্টিস্ট এসছেন, সে মনে করে না তার দুয়ারে তার ভালোবাসার একজন এসছে।
আমাকে তাদের ভালোবাসার একজন হতে হলে তাদের ভাষার মধ্যেই করতে হবে, মিশে যেতে হবে। ভাদু পরব টুসু পরব রয়েছে, তাকে হলুদ, সেখানে হলুদ ষষ্ঠী হয়, হলুদ দেয় আর চিংড়ি দেয়, দিয়ে গর্ভিণী শস্য যখন আমন ধানে পুঁতে দিয়ে আসে। তার অর্থটা কি? হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি বা ব্যাকটেরিয়া বিরোধী কিছু গুণ রয়েছে, এবং সেই গানের মধ্যেই রয়েছে তোমাকে হলুদ দিলাম ফসল, ধান তোমায় হলুদ দিলাম, তুমি আমাকে ফসল দাও। আচ্ছা দেখুন, এখানে ভাষা, প্রযুক্তি, প্রকৃতি, বাস্তুতন্ত্র কেমন মিলেমিশে একাকার আছে। আমরা এবার ওটাকে ছিঁড়ে ফুড়ে নিয়ে এলে ওটা রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলাম, আর তাদেরকে বললাম দাঁড়াও, ট্রেনিং দেওয়ার লোক আসছে। তার জ্ঞান, তার প্রজ্ঞা থেকে সে লুণ্ঠিত হচ্ছে। নিম কাঠি দিয়ে যদি দাঁত ব্রাশ করি, সেটা কিন্তু প্রযুক্তি হলো না, ওটা এটা 5000 বছর ধরে আছে। কিন্তু আমি যখন নিম টুথপেস্টটা কিনছি বাজার থেকে, সেখানে প্রযুক্তি। এবং এটা টিভিতে বিভিন্ন বিজ্ঞাপনে এবং এক্সপার্টরা বলে দিচ্ছেন, না না, নিম কাঠির মধ্যে কোনো সায়েন্স নেই, সায়েন্স আছে ওই টুথপেস্টটার মধ্যে, ভিকো টার্মারিক ক্রিমের মধ্যে। অর্থাৎ হলুদ, হলুদ ষষ্ঠী, হলুদ যাপন, এবং এটা যে 10,000 বছর ধরে কৃষির মধ্যে ছিল, সে লুণ্ঠিত হলো। জ্ঞানের লুণ্ঠন ভয়ঙ্কর, প্রজ্ঞার লুণ্ঠন ভয়ঙ্কর। তাকে বলা হলো তোমার কিছু নেই, আপনাদের কিচ্ছু নেই, আপনারা হলুদ জানেন না, আপনারা নিম জানেন না, আপনারা দুব্ব পাতা জানেন না, আপনারা হারবাল কিছু জানেন না, সব আমার দোকানে আছে। তাহলে মানুষের ভেতর থেকে তার প্রজ্ঞাকে এইভাবে 67,000 প্রজ্ঞা, যেগুলোর মেডিসিনাল প্রপার্টি বা ওষুধ গুণ আছে, লুণ্ঠিত হয়ে কর্পোরেট সেক্টর সেগুলো ব্যবসা করছে। কিন্তু এটা শুধু ওষুধই বলে ব্যাপার নয়, এর সঙ্গে রয়েছে আমার ভাষা, এর সঙ্গে আমার রয়েছে বহমানতা, এর সঙ্গে রয়েছে আমার সংস্কৃতি। কবিতা কি? কবিতা কি? কবিতা কাকে বলে? কবিতাকে শুধু লেখা না, এটাও কবিতা। কবিতা যে নকশা বড়িটা হচ্ছে, মেদিনীপুরে হয় নকশা বড়ি, দেখবেন কি সুন্দর মায়েরা করছেন, কি কষ্ট, দারিদ্র, তার মধ্যে থেকে খাওয়ার তো ওটা, আমরা তো মুখে গপ্প করে খেয়ে নিতে পারতাম। সেই নকশা বড়ি যদি দেখেন, আপনার কামড় বসাতে দ্বিধা বোধ করবেন, এত সুন্দর নকশা। তাহলে সেই সৃজনটা এসছে কোত্থেকে? সৃজনটা সে তো খেয়ে ফেলতে পারতো, এমনি ঘেটে ঘেটে কোনো রকম করে পাঠিয়ে দিতে পারতো, সেটা একটা সৃজন। সেই সৃজনটাই হচ্ছে কবিতা, সেটাও কবিতা। আমার এটা যদি কবিতা আমি আবৃত্তি করে চলে যাই, তিনিও নীরবে অনালোচিত হয়ে, কেউ তাকে দৃষ্টির বাইরে, তিনিও কবিতা সৃজন করছেন। সেই ভাষাটাকে ওই ভাষা দিবসে ফিরিয়ে আনতে হবে। যে কৃষক প্লাস্টিক সরিয়ে দিয়ে ফুলের গাছ লাগিয়ে, না কবি সম্মেলন টম্মেলন হয়ে গেল, এই প্লাস্টিকগুলো দিলে একটু আগুন লাগিয়ে দিল, এগুলো তো মারাত্মক রয়েছে, যেগুলো কার্সিনোজেনিক বটে এই থার্মোকলের মধ্যে। তাহলে কি আমরা ভাষাকে শ্রদ্ধা জানালাম, সংস্কৃতিকে শ্রদ্ধা জানালাম? না। এর মধ্যে একজন কৃষক, সে পরিষ্কার করলো, সেই জমিতে ফুলের গাছ লাগিয়ে দিল, সে বিক্রি করে হয়তো, কিন্তু তিনিও কবি। তাই আজকে এই দিনে আমাদেরকে একটা নতুন ভাবে যেতে হবে, জীবনকে নতুন ভাবে আলোকিত করতে হবে, নতুন বোধে, নতুন চেতনায় নবায়ন ঘটাতে হবে। আমি নিজেকে না পাল্টালে আনুষ্ঠানিকতার মধ্যে আমি পারবো না। একটা অসম লড়াইতে আমরা সামিল হয়েছি। নিজেকে শুদ্ধ করি, সুস্নাত করি, একই সঙ্গে এই মাতৃভাষা দিবস এই শিশুটির জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিই। ও যেন প্রজাপতি খুঁজে পায়, কম্পিউটারের প্রজাপতি না, ল্যাপটপে নয়, হ্যাঁ, ওর জন্য প্রজাপতি খুঁজে পায়, ওর জন্য ফড়িং একটা দেখতে পায়, ওর জন্য বৃষ্টির ঝরে পড়া অনুচ্চার কাব্যকে স্পর্শ করতে পারে। আমাদের জীবন হোক এক স্পন্দিত ভাষা, এক নন্দিত বোধ। ভালো থাকুন, নমস্কার সবাই।